আসসালামু আলাইকুম। সুরিদ, স্বজন, কেমন আছেন? ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। শীতের পিঠে পুলি নিয়ে ব্যস্ত বোধহয় সবাই। বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, আমরা নতুন বছরে এসে গেছি। 2025 শুরু হয়ে গেছে, সবাই আমরা জানি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এরকম একটি সময়ে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি সেটি হচ্ছে নারীর বিড়ম্বনা নিয়ে। বেশ কয়েকদিন আগে একটি ঘটনা দেখেছি বললে ভুল হবে, শুনেছি আমরা প্রায় জানি, এবং কিছুদিন আগে আমার বাসাতেও ঘটেছে যে আমি একটি বাচ্চা ছেলে বলতে 9-10 বছরের ছেলে, তার বাবা দিয়েছিল যে আমার বাসায় আসলে লোক নেই, তাই ভেবেছিলাম যে ছেলেটা থাকবে, আমি আমার অ্যাবসেন্সে আমার হাজব্যান্ডের সঙ্গে থাকবে, বই টই নিয়ে এসে দিলাম, পড়াশোনা করবে আমার গেস্ট রুম যেখানে সেখানে ঘুমালো 2 দিন। তারপর একদিন সকালবেলা কাপড় টাপড় যেগুলো দেওয়া হয়েছিল সব কিছু নিয়ে সে চম্পট দিয়েছে সেটি বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে সেটা হচ্ছে আমাদেরকে খুবই বিড়ম্বিত করেছে, কারণ খুব ভয় পেয়েছে যে বাচ্চাটা যদি ঠিকমতো বাড়িতে না যেতে পারে তাহলে হারিয়ে যাবে, এবং হারিয়ে গেলে একটা শিশু যদি খারাপ লোকের হাতে পড়ে, ছেলে শিশু হলেও সে বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে। সেই চিন্তায় আমি থানার সঙ্গে যোগাযোগ করেছি। খুবই লাকিলি যে সে আমার ভাইয়ের বাসায় প্রথম এসেছিল, সে সেখানে চলে গেছে। গড নোজ কেমন করে সে গেল, আমি নিজে উত্তরায় থাকি, এখান থেকে সে মগবাজার মানে ইস্কাটনে চলে গেছে। এটা একটা আশ্চর্যের বিষয়, সে কখনোই ঢাকা আসেনি। যাই হোক, আমি থ্যাঙ্কস গড যে সে গেছে, এতেই আমি ভীষণ খুশি। আমি এইরকমই আরেকটি ঘটনা বলতে চাচ্ছি, সেটি মেয়ে শিশু। এরকম কিন্তু অনেক ঘটনা আছে, দেখবেন যে হয়তো বাবা মা কারো বাসায় দিয়েছে। যদিও আমাদের দেশে শিশু শ্রম নিষেধ, তারপরেও শিশু শ্রম হচ্ছে বা আমরাও রাখছি। সবাই যে খুব খারাপ ব্যবহার করে তা কিন্তু নাই, কিন্তু কেউ মাঝে মাঝে এত দুর্ব্যবহার করে সেগুলো খবরও আসে এবং অনেক দুর্ঘটনাও ঘটেছে। আবার অনেকেই কিন্তু বাচ্চাদের লেখাপড়া করায়। আমার পরিচিত একজন দেখলাম যে একটি মেয়ে বেশ অনেক দিন ধরে আছে, ওনাকে হেল্পও করে, এবং সে এসএসসি পাশ করেছে, তাকে কলেজে ভর্তি করে দিয়েছে। এবং আমার কলিগ, তিনি মারা গেছেন, তার একটি মেয়ে এরকম আমার কলেজেই পড়তো, আমি যেখানে প্রিন্সিপাল ছিলাম আমার কলেজেই পড়াশোনা করতো, তাকেও তিনি সে এরকমভাবেই বড় করেছেন বা তাকে হেল্প করতো এবং তার সঙ্গে কলেজে আসতো যেত। তো এরকম ঘটনাও কিন্তু প্রচুর আছে। তো এইরকম একটা ঘটনা আমি শুনলাম যে বাবা মা দুই বোন। মায়ের বক্তব্য যে বাবা দেখাশোনা করতো না, কোনো খরচপত্র দিত না, তারা নানার বাড়িতে থাকতো, নানার অবস্থাও তেমন ভালো না, নানা অসুস্থ ছিল। সেই পরিপ্রেক্ষিতে মা বাচ্চা দুটিকে তার বাবার বাড়িতে, যেখানে বাড়ি সেখানে দিয়ে যায় এবং বলে যায় যে বাচ্চা সহ যেন কিছু টাকা পয়সা সহ দিয়ে আসে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বড় বাচ্চাটি হয়তো নানার বাড়ি খুঁজতে গেছে বা কিছু খুঁজতে গেছে, সে হারিয়ে গেছে, আর বাড়ি খুঁজতে পারেনি, তো খুঁজে পায়নি, এবং এইভাবে চলে গেছে বহু দিন। পরবর্তীতে যখন তাকে পাওয়া গেছে তখন দেখা গেল যে ওই বাবা মা দুজনেই কিন্তু সেপারেটেড, অর্থাৎ ডিভোর্স হয়ে গেছে, বিভিন্ন কারণে ডিভোর্স হয়ে গেছে। সেটা আর্থিক এবং ভদ্রমহিলার অনেক অভিযোগ যে ভদ্রলোক বিয়ে করেছে, আগেও বিয়ে বউ ছিল, পরেও ছিল। এগুলো কিন্তু খুবই সাধারণ একটি ঘটনা, প্রতিনিয়তই আমরা শুনছি। সে কারণেই আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। আসলে একটি যখন মেয়ে থাকে তখন তার কিন্তু মানে অর্থাৎ সন্তান, মেয়ে বা ছেলে যেই হোক না কেন, তার বাবা মা দুজনের প্রতি সমান থাকে, সে চায় দুজনের কাছে বড় হতে। কিন্তু যে মা যদি নির্যাতিত হয়, অধিকাংশ ক্ষেত্রে মাই হয় বলে মার কথাই বলছি, মা যদি নির্যাতিত হয়, মায়ের অবস্থান থেকে
মায়ের তো তার বাবার প্রতি ভালোবাসা বা শ্রদ্ধা থাকার কথা নয়। অসহায় হয়ে সে তার সঙ্গে সংসার করে যায় আর্থিক অনিশ্চয়তা থেকে, বা তার পারিবারিকভাবেও তার প্রেশার দেওয়া হয় তাকে সংসার করে যেতে। এটা কিন্তু শুধু আর্থিক মানে অনটন না, আমাদের এই বাংলাদেশের সোসাইটিতে বা বাংলাদেশের সমাজে বাবা মারা মনে করেন, তার থাকলেও মনে করেন বা তারা বলতে থাকেন যে মানিয়ে নাও, ঠিক হয়ে যাবে, বাচ্চা কাচ্চা হলে, যদি বাচ্চা কাচ্চা না থাকে বলে যে বাচ্চা কাচ্চা নিয়ে নাও, বাচ্চা হলে বড় হলে বাচ্চা হলে ঠিক হয়ে যাবে। এটা শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত এবং আর্থিকভাবে সাংঘাতিকভাবে ভালো অবস্থানে থাকা পরিবারগুলোর ঘটনাও কিন্তু এটা। এবং বিশেষ করে আমাদের পরের জেনারেশন পর্যন্ত এটা ঘটে গেছে। এখনকার জেনারেশন অবশ্য অনেকেই এটা মানতে চাইছে না বাবা মার তোয়াক্কার, কারণ তারা আর্থিকভাবে অধিক স্বাবলম্বী। এবং এটা মধ্যবিত্ত মধ্যে বেশি, উচ্চ মধ্যবিত্তর মধ্যেও বেশি, একদম নিম্নবিত্তর মধ্যে কিন্তু তেমনটি নেই। এখানে ডিভোর্সও হচ্ছে, তারপর 2-3টা বিয়েও হচ্ছে, কিন্তু তার মানে সেখানে অত্যাচার হচ্ছে না বা তা নয়। তো সেখানে যে ভদ্রমহিলা অত্যাচারিত হচ্ছেন, তিনি সেই পুরুষটিকে যেভাবে মূল্যায়ন করেন, তার সন্তানরা তো সেই পুরুষটিকে সেভাবে মূল্যায়ন করে না। এবং মূল্যায়ন করে না বলেই মায়ের সমস্যাটা কিন্তু তারা বুঝতে চায় না বা বুঝতে পারেও না। একটা সময় বুঝতে পারে না, যখন বুঝতে পারে তখনও তারা বুঝতে চায় না। আমি বেশ কিছু ঘটনা মানে জেনে, আমার চারপাশে পরিচিতের মধ্যে জেনে আমি দেখেছি যে মায়ের এই কষ্টটাকে সন্তান কিছু মানে গ্রহণই করতে চায় না, বরং সে মনে করে তার মায়ের উচিত ছিল আরও বেশি সহনশীল হওয়া। এবং খুব স্বাভাবিকভাবেই যদি হাজব্যান্ড ও ওয়াইফের বন্ডিং খুব ভালো থাকে, পারস্পরিক ভালোবাসা একপক্ষীয় নয়, ভালোবাসা কিন্তু দুই পক্ষীয়। হয়তো কোনোটাতে একটু বেশি, কারো পক্ষ থেকে একটু বেশি, কারো পক্ষ থেকে একটু কম থাকে। কিন্তু যদি একদিকে একেবারেই জিরো, শুধু নারীকে ব্যবহার করার জন্য, অর্থাৎ সাংসারিক সুযোগের জন্য, রান্নাবাড়ি খাওয়ার জন্য, যৌনতার জন্য নারীকে প্রয়োজন হয়, তাহলে কিন্তু ওই ভালোবাসাটা একপক্ষীয় হয়ে যায়। এবং সেই ক্ষেত্রে নারীর যদি সেই পুরুষের প্রতি ভালোবাসা থাকেও প্রাথমিকভাবে, সেটি কিন্তু কমতে থাকে। এবং কমতে থাকার ফলে এই যে মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে সেই নারীটা যায়, কারণ তার বয়স তো একদিনেই অনেক বেশি হয়ে যায় না। তারও হয়তো দেখা যায় 25 বছর বয়সে বিয়ে হয়েছে, বা 18 বছর বয়সে বিয়ে হয়েছে, বা 16 বছর বয়সে বিয়ে হয়েছে। যখন তার অনেক সময় দেখা যায় কিছু বোঝার মতো বয়স হওয়ার আগেই বিয়ে হয়ে যায় বাংলাদেশের মেয়েদের। 14, 15, 12, 13তেও বিয়ে এখন পর্যন্ত হচ্ছে, যদিও 18 বছর আগে বিয়েটা নয় বলেই বলা হচ্ছে, বিয়ে হচ্ছে কিছু বোঝার আগেই। কিন্তু তারপরে এরকম একটি অস্থির অনিশ্চিত পরিবেশে, অর্থাৎ যেখানে কোনো ভালোবাসা নেই, স্বামীর দিক থেকেও থাকে না, আবার শ্বশুর শাশুড়ি যদি থাকে সেখানে দিক থেকেও থাকে না, যার ফলে সেই মেয়েটি বলছে এই জন্য যাদের বয়স কম, সে একটা অকুল পাথারে পড়ে। তার না থাকে লেখাপড়া, যদি না থাকে, তার যদি চাকরি বাকরি না থাকে, সে ছাত্রী হয়, হয়তো কলেজে পড়ছে, বহু ঘটনা আছে আমার ছাত্রীদেরই আছে যে কলেজে পড়ছে। অনেকেই আমাকে ফোন করে বলছে, ম্যাডাম আর থাকতে পারছি না, খুব কষ্ট লেগেছে। এবং খুবই দুঃখের সাথে আমিও বলছি যে তাকে বলেছি, বাবা আর একটু দেখো, না হলে কোনো কিছু একটা করার চিন্তা করো, তোমার বাবা মার সাথে পরামর্শ করো, তুমি কোথায় থাকবে, কি করবে, কারণ আর্থিক বিষয়টা রয়েছে। তুমি একটা মেয়ে, আমাদের এই সমাজ এখনো মেয়েদেরকে সেইভাবে প্রোটেকশন দেওয়ার মতো তৈরি সমাজ নয়, কিন্তু এখনো তৈরি হয়নি একটি মেয়ের পাশে দাঁড়ানোর জন্য। বরং আরও বিড়ম্বিত যখনই দেখে যে মেয়েটি ডিভোর্সি, বা মেয়েটি হাজব্যান্ড মারা গেছে, বা মেয়েটি একটি ছেলের সঙ্গে চলে গেছে, তখনই সেই মেয়েটিকে অন্যভাবে অবমূল্যায়ন করে। এবং মজার ব্যাপার, আমি বহুদিন আগে শুনেছি যে ইরানের পরে যেসব মেয়েরা, সব মেয়েরা ভালো না, এরকম একটা কথাও কিন্তু আমি অনেকবার শুনেছি, একবার না, যে বিয়ে ভেঙে গেছে সেইখানে সেই মেয়েটি শুধু ইডেনে পড়ার জন্য, ইডেনে পড়া মানেই হচ্ছে সেই মেয়েটি ভালো নয়, এরকম একটি পরিস্থিতি মধ্য দিয়ে কিন্তু যখন নারীদের যেতে হয়, তখন সেই নারী যদি তার স্বামীর কাছ থেকে সামান্যতম সহানুভূতি, সামান্যতম সহমর্মিতা বা ভালোবাসা না পেয়ে যদি শুধু সার্ভিস
প্রোভাইডার হিসেবে ব্যবহৃত হয়, তাহলে দেখা যাবে যে সেই মেয়েটি কিন্তু তার সন্তানদের অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও সন্তানদের সঙ্গে দুর্ব্যবহার করছে, কারণ মানসিক প্রেশার তাকে এইসব করতে বাধ্য করে। সে নিজের অজান্তেই কিন্তু করে। সে তার সন্তানদের ভালোবাসে না তা নয়, কিন্তু সেও তো একটা মানুষ, সেও তো একটা নারী, তারও সামান্যতম হলেও চাওয়া পাওয়া থাকে। একজন নারী যখন মা হয় তখন কিন্তু তার অধিকাংশ চাওয়া পাওয়াকে সেই বিসর্জন দেয়, না পাওয়াগুলোকে সে খাটো করে দেখে, বরং তার সন্তানের পাওয়াটাকে মানে বেশি গুরুত্ব দেয়। কিন্তু সেখান থেকেও যখন সন্তানরা বঞ্চিত হয়, দেখা যায় বহু পুরুষ বাচ্চাদের দায়িত্ব না নিয়ে, বাচ্চাদের মানে দেখভাল না করে, বাচ্চাদের খাবারের ব্যবস্থা না করে, চিকিৎসার ব্যবস্থা না করে অন্য নারীতে আসক্ত হয় বা অন্য নারীকে আর একটা বিয়ে করে অন্য জায়গায় থাকছে খরচপত্রের জন্য। সেই অসহায় নারীগুলি সাংঘাতিকভাবে নিগৃহীত হয় সমাজে। সেই সব ক্ষেত্রেই দেখা যায় সেই মা, বিশেষ করে নিম্নবিত্ত পরিবার যদি হয়, তাদের ছেলে সন্তান বা মেয়ে সন্তানকে অন্যের বাসায় দেয় যে একটু ভালো থাকার আশায়। কিন্তু অনেক জায়গায়, সবাই না, অনেক জায়গায় দেখা যায় যে সেই সব বাচ্চারা হয়তোবা মারধরের শিকার হচ্ছে, অথবা অনেক সময় কিন্তু তার মন খারাপ লাগে বলেই সে বাসা থেকে কাউকে না বলে বেরিয়ে যায় এবং হারিয়ে যায়। এবং হারিয়ে যাওয়ার ঘটনাটা কিন্তু খুবই মারাত্মক, মেয়ে শিশু হলে আরও মারাত্মক। আমি একটা সময় খুলনা সুন্দরবনে গিয়েছিলাম। সুন্দরবনের জাহাজে যাওয়ার সময় বানিয়া শান্তা বোধহয় জায়গাটার নাম, পতিতালয়ের একটা বড় পতিতালয়, সেইখানে কথা, সেইটার উপর অনেকগুলো আমি ডকুমেন্টারি দেখেছি এবং এটার সম্পর্কে জেনেছি। সেখানে প্রচুর মেয়ে আশ্রয় হয়েছে এবং আর একটা দৌলতদিয়া আশ্রয় হয়েছে এই ধরনের হারানো মেয়েরা। এবং অনেক মেয়ে আছে যাদের সঙ্গে প্রেমের অভিনয় করে বা বিয়েও করে নিয়ে যে বিক্রি করে দিচ্ছে, এইসব জায়গায় বিক্রি করে দেওয়া হয়েছে। সেই সব মেয়েদের অসহনীয় জীবন যাপন করতে হয়েছে বা হচ্ছে। অনেকেই হয়তো বৃদ্ধ হয়ে মারা গেছে, কিন্তু যারা অল্প বয়স আছে, আপনারা জানেন পতিতালয় এমন একটা বিষয় আমাদের সমাজের পুরুষের, আমাদের সমাজ বলে সব সমাজের পুরুষ যে নারীর ছোঁয়া লাগলে নিজেকে অপবিত্র মনে করে, সেই পুরুষই আবার সেই পতিতালয়ে যায় খদ্দের হয়ে। এর চেয়ে মানে কি বলবো এটাকে, এটার আমার কোনো ভাষা নাই বলার, যে পুরুষের জৈবিক চাহিদা কিন্তু চিরন্তন, সেটা সকল সৃষ্টির মধ্যে আছে, সকল জীবজন্তুর মধ্যে আছে, মানুষের মধ্যে তো অবশ্যই আছে। কিন্তু এই সমাজ মানুষকে পণ্য বানিয়েছে, নারীকে পণ্য বানিয়েছে, এবং বানিয়েছে পুরুষ তাদের প্রয়োজনে নারীকে পণ্য বানিয়েছে, এবং সেই পণ্যের জাতাকলের মধ্যে নারী পিষ্ট হচ্ছে। ফলে হচ্ছে কি, দেখা যাচ্ছে যে অনেক দরিদ্র পরিবারে মা বাধ্য হয়ে তার সন্তানকে বাইরে দিচ্ছেন। এ ব্যাপারে বোধহয় আমাদের সচেতনতা বৃদ্ধি করা দরকার। রাষ্ট্রের উচিত এইসব শিশুদের দেখভালের ব্যবস্থা করা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা। হ্যাঁ, ওই আবারও কথা আসে যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যদি হয় তখনই সকলের সুযোগ সুবিধা নিশ্চিত হবে। স্বৈরাচার রাষ্ট্রে তো হওয়া সম্ভব নয়, কারণ এতদিন ধরে হয়েছে লুটপাট। সেই লুটপাটের ফলে উন্নয়নের জোয়ার আমরা দেখি, কিন্তু ঋণের কথাটা কেউ বলি না, লুটপাটের টাকার পরিমাণটা কথা বলি না। যে পরিমাণ লুটপাট হয়েছে তার দিয়ে অনেকগুলো পদ্মা সেতু হতে পারে, এবং এই লুটপাটগুলো হয়েছে, বড় বড় প্রকল্পগুলো হয়েছে লুটপাট করারই জন্য। আপনারা যদি খবরের কাগজ খবর রাখেন, বিভিন্ন মিডিয়ার সঙ্গে মানে ওয়াচে থাকেন, তাহলে দেখতে পাবেন যে স্বৈরাচারী পতিত সরকারের আত্মীয় স্বজনও এর মধ্যে জড়িয়ে গেছে। ফলে হয়েছে কি, দেশের যতটুকু উন্নয়ন করা সম্ভব ততটুকু হয়নি। এবং যে নারী এই সন্তানের সঙ্গে খারাপ ব্যবহার করছে তার স্বামীর কারণে, সন্তানেরও বোঝা উচিত। এটা আমি বলছি কারণ কয়েকটি ঘটনা দেখলাম, সেই মেয়েরা বড় হয়ে গেছে, বিয়ে হয়েছে, তারা মাকে দেখতে পারে না। দুই বোন বিয়ে হয়ে গেছে, তারা মাকেই দোষী সাব্যস্ত করছে যে মার অনেক জিদ হতেই পারে, জিদ থাকতেই পারে, মানুষের আচরণ তো সবার এক নয়। কিন্তু মা কি কারো সে নিজে মা হয়েছে, সে কি নিজে বলতে পারবে যে মা কি কারো সমান হয়?
তার বাবা, সে বলছে তার বাবা তাদের দেখাশোনা করতো না, খাবার দিত না, কোনো ইয়ে করতো না, নানার অবস্থা ভালো ছিল না, সেখানে নানা তাদেরকে ইয়ে করতে পারতো না, যার ফলে তার বাবা তাদেরকে রেখে চলে গেছে আর এক জায়গায়। তো এই বিয়ে করেছে, সবই সে জানে, সবই সে স্বীকারও করছে, কিন্তু তারপরে বলছে যে মা তো তাদেরকে রাখতে পারতো। মা কিন্তু অনেক পরিশ্রম করে, অনেক চেষ্টা করে বাচ্চাগুলোকে খুঁজেছে, বাচ্চাগুলো বলতে একটি বাচ্চা হারিয়ে গেছে, সেই মেয়েটিকে খুঁজেছে, অনেক খুঁজেছে, এবং সে ধার কর্য করে মানুষের বাসায় কাজ করে, বিভিন্ন কাজ করে সেই ইয়ে করেছে। এই যে আমাদের একটি ভুল ধারণা আছে যে মা মা হচ্ছে সন্তানকে সে ডাইনি, এরকমও আমরা আখ্যা দিয়ে থাকি যে যে মা সন্তানকে ছেড়ে যায় সে ডাইনি, কিন্তু কখনোই আমরা ভেবে দেখি না সন্তানকে ছেড়ে যায় কোন পর্যায়ে গেলে। অধিকাংশ ক্ষেত্রে, এক্সেপশনাল ঘটনা নাই তা নয়, আছে। তাহলে আমাদের সেটাও কিন্তু সহানুভূতির সঙ্গে দেখার উচিত, কারণ ওই মাও কিন্তু একজন নারী। সে কিন্তু কখনো, এটা ঠিক যে হাজব্যান্ড ওয়াইফ অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক যদি মোটামুটি ভালো থাকে, আমি 100% বলছি না, মোটামুটি ভালো থাকে, তাহলে সন্তানরাও কিন্তু ভালোভাবে মানুষ হয়, তাদের মানসিক বিকাশেও সহজ হয়, তারা ট্রমার মধ্যে থাকে না, তারা অস্ত্রের মধ্যে থাকে না। কিন্তু এটা দুর্ভাগ্যের কারণেই হয়, কারণ এই জিনিসটি শুধু নারীর একার দায়িত্ব না, শুধু পুরুষের একার দায়িত্ব না। অধিকাংশ ক্ষেত্রে নারী বুঝলেও পুরুষ বোঝে না, যার প্রভাব পড়ে যে সন্তানদের উপর, এবং সন্তানরা তাতে এফেক্টেড হয়, এটা অস্বীকার করার কোনো জো নেই। কিন্তু সেই নারীটির কতটুকু করার থাকে, বা সেই নারীটির জায়গা নিজেকে দাঁড় করিয়ে দেখা উচিত। মানুষের অপ্রাপ্তি থাকে, মানুষ সব কিছু পাবে এমন না, মানুষ জানে সবাই সব কিছু পায় না, কেউই সব কিছু পায় না, কিন্তু সেই না পাওয়াটার একটা পরিমাণ থাকতে হবে। কিন্তু একটা মানুষ যদি কিছুই না পায়, শুধু সার্ভিস প্রোভাইডার হিসেবে একটি সংসারে একটি স্বামীর কাছে, একজন পুরুষের কাছে থেকে যায়, সেই নারীর সন্তানরা কতটুকু আশা করতে পারে? আশা করতে পারে না। আমরা পুরুষকে বিচার করি তার আর্থিক অবস্থান দিয়ে, তার শিক্ষাগত যোগ্যতা দিয়ে, তার সামাজিক ক্ষমতা দিয়ে, কিন্তু মানুষ হিসেবে তাকে কতটুকু বিচার করি আমরা মানুষ হিসেবে কিন্তু তাকে কখনোই বিচার করি না। ওই একটা কথা বলে না, সোনার আংটি বেকাই ভালো, পুরুষকে সোনার আংটি হিসেবে এখনো এই সমাজ মনে করে। এর পেছনে কারণ খুব বেশি না থাকলেও আছে, কারণ এখনো পুরুষ সোর্স অফ ইনকাম যেটা বলি সেটা প্রধান ভূমিকা পালন করে, কিন্তু নারীও করছে, নারী ভীষণভাবে করছে, কিন্তু সেটাকে এখনো আমাদের সমাজ সেভাবে গ্রহণ করা বা স্বীকৃতি দেওয়ার মতো অবস্থানে আসে নাই। এই অবস্থানে না আসার ফলেই কিন্তু নারীর যে ত্যাগ, নারীর যে পরিশ্রম, নারীর যে কষ্ট, নারীর যে বঞ্চনা, নারীর যে না পাওয়া, নারীর যে তিক্ত জীবন যাপন শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে, সেটা কিন্তু সমাজও যেমন বোঝে না। সবচেয়ে দুঃখের বিষয়, সন্তানও বোঝে না। সন্তানও বলে কেন তুমি থাকলে, আবার যে নারী চলে গেছে তার সন্তান বলে কেন তুমি আমার বাবাকে ছেড়ে চলে আসলে, কেন তুমি থাকতে পারলে না, তুমি কেন চেষ্টা করলে না। আমি একটা ঘটনা জানি, এক ভদ্র মহিলা, তিনি ভালো চাকরি করতেন, তার সন্তানরা বড় হওয়ার পর বলেছে যে কেন তুমি আমার বাবাকে মেনে নিতে পারলা না, আর একটু চেষ্টা করতে। এবং এরকম ঘটনাও জানি, কেন তুমি আমার বাবা যদি ভালো না হয় কেন আমার বাবার সঙ্গে থাকলা। তার মানে শাঁখের করাতের মতো নারীর অবস্থান আমাদের এই সমাজে, এদিকে গেলেও কাটে, ওদিকে গেলেও কাটে। আমি জানি না নারী কতদিন এই শাঁখের করাতের মধ্যে থাকবে। আমরা চাই নারী শাঁখের করাত থেকে বেরিয়ে আসুক, তার নিজস্ব একটা জীবন হোক, এবং তাকে বুঝতে চেষ্টা করুক সমাজ, সংসার, স্বামী, সন্তান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আরও এক কাপ চায়ে।